বাংলাদেশের সঙ্গে যদি সীমান্তে ইউনূস সরকার বেশি না, এখান থেকে ৪-৫ বার কামান দাগে, ওখান থেকে ৪-৫ বার কামান দাগে, এই ২৪ ঘন্টার এই আনরেস্টকে কেন্দ্র করে ভারতের সাথে এ যাবৎ যত চুক্তি হয়েছে এবং সেই চুক্তিতে ইনক্লুডিং ভারত আমাদেরকে যত ঋণ দিয়েছে, এই সব জিনিসগুলো হলো বাংলাদেশ সরকার আটকায় দিতে পারবে। এবং এই যুদ্ধের কারণে সে কোনো আন্তর্জাতিক আদালতে যেতে পারবে না। এবং যদি আন্তর্জাতিক আদালতে যায় তখন বাংলাদেশ বলতে পারবে যে তোমরা এই যে যুদ্ধ করেছো, এই যুদ্ধের ফলে আমাদের এত বিলিয়ন ডলার। তারা যদি $1 বিলিয়ন কথা বলে, বাংলাদেশ বলবে যে আমাদের ক্ষতি হয়েছে $20 বিলিয়ন। এই বার্গেনিংয়ের পর্যায়ে বাংলাদেশ পৌঁছে গেছে এই সময়ের মধ্যে, যেটা ভারত বুঝতে পেরেছে। চাণক্যের দেশ তো, ভারত বুঝতে পেরেছে। আর বুঝতে পারার কারণেই এখন বাংলাদেশের সাথে সমঝোতা করার জন্য তারা উঠে পড়ে নেমেছে। এবং এই জাতিটি তাদের প্রয়োজনের জন্য করতে পারে না এমন কোনো কর্ম নেই। ভারতের সঙ্গে গত 1 মাস ধরে আমাদের প্রায় যুদ্ধাবস্থা চলছে। অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে সীমান্তে এবং সীমান্তের উপরে কিংবা এপারে, কিংবা সমসাময়িক গত 100 বছরের ইতিহাসে কখনো শুনিনি। ভারতের প্রথম একেবারে টপ যিনি রয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সবাই মিলে বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তারা ইউনূস সরকারকে অপদস্থ করতে, বাংলাদেশকে অপদস্থ করতে এমন সব প্রচারণা চালাচ্ছে দেশে এবং দেশের বাইরে, এবং এমন সব কথাবার্তা বলছে মনে হচ্ছে যে আজই তারা বাংলাদেশ দখল করে নিয়ে যাবে, বাংলাদেশকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। মিডিয়াগুলো একেবারে পাগলা প্রাণীর মতো, যেন তারা পাগল হয়ে গেছে, সেই পাগলা প্রাণীর মতো তারা আচরণ করছে। বাংলাদেশ তারা যেভাবে আশা করেছে যে ভয় পাবে, তারপর আত্মসমর্পণ করবে, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে আসলে ওরকম এখনো পর্যন্ত দেখা যায়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ধীর থেকেছেন, স্থির থেকেছেন, কথা খুব কম বলেছেন, এবং যতটুকু কথা বলেছেন তিনি খুব পরিশীলিত ভাষায় বলার চেষ্টা করেছেন যে আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, বাট সমতার ভিত্তিতে। একজন উপদেষ্টাতে বলেছেন যে যুদ্ধটা যখন অনিবার্য তখন যুদ্ধ করতে হবে। ঘটনা পরিক্রমায় এখন মনে হলো যে তিনি আগে থেকে জানতেন যে ভারত এরকম একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করবে এবং তার জন্য একটা যুদ্ধ অবস্থা তৈরি করতে হবে। তারা একেবারে এত ছোট মন মানসিকতার এবং এত অল্প চিন্তার। তারা যখন মুখ ঝুলিয়ে ঝুলিয়ে বলে যে আমরা তোমাদেরকে পেঁয়াজ দেব না, আরে বাবা, পেঁয়াজকে আমরা মাগনা আনি কিনা? তোমরা যদি বরং এটা একটা পচনশীল দ্রব্য, খুব দ্রুত বাংলাদেশে আসে, 6-7 দিনের মধ্যে চলে আসে একেবারে ক্ষেত থেকে। এই 6-7 দিনের মধ্যে যদি বাংলাদেশ না হয় তাদের অন্য দেশে এক্সপোর্ট করতে হয়, তাহলে তাদেরকে রেফ্রিজারেশনে যেতে হবে, রিফার কন্টেনারে করে বা জাহাজে করে তাকে এই পেঁয়াজ রপ্তানি করতে হবে। আমরা যে যুদ্ধ নয়, সরাসরি যুদ্ধ নয়, যুদ্ধের ভয় দেখানো। তাদের প্রথম হলো হুমকি ধামকি দাও, যুদ্ধের ভয় দেখাও। তারপরে যদি তারা ভয় না পায় তখন এই বেইমান মুনাফিক তৈরি করে বিভিন্ন জায়গাতে দালাল তৈরি করে টাকা পয়সা দাও। দূর থেকে হম্বিতম্বি দেখাও যে আমি এখনই মেরে ফেলবো, কেটে ফেলবো, খেয়ে ফেলবো। আর চতুর্থ যে জিনিসটা, যদি এই জায়গাতে ব্যর্থ হও তাহলে তুমি তাদের সঙ্গে সন্ধি করো। এবং ভারত এখন সেই সন্ধির পর্যায়ে এসে গেছে। ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছেন সন্ধি করার জন্য। যে রাষ্ট্রের তোমার যে প্রতিবেশী রাষ্ট্র, সে কখনো তোমার বন্ধু নয়, সে তোমার শত্রু। তো কাজেই বাংলাদেশকে ভারত বা দিল্লি শত্রু রাষ্ট্র মনে করে। তো শত্রু রাষ্ট্র মনে করে এই যে তারা কখনই এদের সঙ্গে যুদ্ধ যাবে, স্বাধীন ভারতের যুদ্ধ করে তারা কোনো একটি রাষ্ট্র দখল করেছে, তার উপর আধিপত্য করেছে, এটা হয়নি। তারা হুমকি করেছে, তাম্বি করেছে, সিনেমা স্টাইলে বোমা নিক্ষেপ করেছে, তারপরে অনেক কিছু করেছে, এটা সিনেমাতে, বলিউড সিনেমাতে। কিন্তু বাস্তবে তারা কখনই পাকিস্তান বলেন, চীন বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, বাংলাদেশ বলেন, মালদ্বীপ বলেন, শ্রীলঙ্কা বলেন, কারোর সঙ্গে তারা যুদ্ধ করেনি এবং যুদ্ধ করে জয়লাভ করার ইতিহাসও তাদের নেই। তো কাজে বাংলাদেশের সঙ্গে তারা এই যে হুম্বিথম্বি পর্যন্তই গেছে, এখন তারা সন্ধি করার জায়গাতে এসেছে। এখন বাংলাদেশ কি সন্ধি করবে কি করবে না, এটা বাংলাদেশের বিষয়। ভারতের সাথে আমাদের যে সকল চুক্তি রয়েছে, তারপরে ভারত এখানে যে পরিমাণ ইনভেস্ট করেছে অবকাঠামোগত খাতে, বৈদ্যুতিক খাতে,
এখানে এই যে বাংলাদেশ যদি কোনো কারণে সীমান্তে একটা যুদ্ধ অবস্থা বিরাজ করে, এটার ওসিলায় মানে এখন শান্তির অবস্থায় বাংলাদেশ আদানির সাথে চুক্তি বন্ধ করতে পারবে না, কিন্তু সীমান্তে যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, সেটা বাংলাদেশের পক্ষ থেকে ঘটুক, তাদের সাথে ঘটুক, বা এই আনরেস্ট যদি চলে, তাহলে শীর্ষকালে রামপাল বিদ্যুৎ কেন্দ্র সে দখল করে নিয়ে যেতে পারবে, ভারতীয়দেরকে তাড়িয়ে দিতে পারবে, নিজে চালাতে পারবে। পুরো ভারতের ইনভেস্টমেন্টটা, যেটা 1971 সনের পরে আমরা করেছি, পাকিস্তানের সবকিছু আমরা জাতীয়করণ করে নিয়েছিলাম। আফগানিস্তান যেটা আমেরিকানদের তাড়ানোর পরে ভারতীয় সমস্ত কর্পোরেশনগুলো তারা কিন্তু দখল করে নিয়েছে। এখানে ভারতের $8 বিলিয়ন লস হয়েছে আফগানিস্তানে। এখন অন্যের অঙ্ক সাহিনী করে দেয়। এই যে অভ্যাসটা যাদের রক্তের মধ্যে আছে, তাদের কারো পা ধরতে খুব বেশি সময় লাগে না। তো কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূসের পা ধরতে তাদের খুব বেশি সময় লাগবে না। যদি পা ধরে কান্নাকাটি করে, এমনকি নরেন্দ্র মোদী চলে আসে, এবং নরেন্দ্র মোদীর ইতিহাস আছে, সে যেভাবে মৌর্য সরকার গঠন করার পরে তিনি একেবারে বেহায়ার মতো যেভাবে চলে এলেন মালদ্বীপে, এবং তাকে অপমান করার জন্য মৌর্য চলে গেলেন চীনে। আবার এই যে বাংলাদেশে শেষে যে আসলেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর একেবারে শেষ অনুষ্ঠানটিতে, শেখ হাসিনা প্রাণান্ত চেষ্টা করেছিলেন যে নরেন্দ্র মোদী যেন না আসে। তো নরেন্দ্র মোদী একেবারে বেহায়ের মতো জোর করে এখানে আসলেন। তার ফলে কি হলো, অনেকগুলো মানুষ, ওই যে হেফাজতের সাথে অনেক গন্ডগোল হলো, অনেক মানুষ মারা গেল, 11-12 জন লোক মারা গেল, এবং ওই যে মামুনুল হক থেকে শুরু করে অন্যান্য যারা নেতৃবৃন্দ আছেন সবাই সেখানে জেলে গেল। তো এই হলো ভারতের বেহায়াপনা।